ছোট্ট ছেলে পাবলো একদিন সে ভাবলো করবে অনেক পড়াশোনা, থাকবে না আর হাবলো। সরস্বতী পুজোয় তাই স্লেট পেন্সিল কলম চাই। যেই দেখেছে চিনি প্রসাদ, জিভ দিয়ে জল নাবলো। আমার ডাক নাম পাবলো। আর এটি আমার ছোটবেলায় আমাকে নিয়ে লেখা আমার বাবা ভাস্কর গুপ্তের একটি ছড়া। আজ 1 মাস হয়ে গেল বাবাকে হারিয়েছি। 29শে অক্টোবর 2021 ওনার প্রয়াণ দিবস। তাই আজ আবার ফিরে এসেছি ওনার স্মৃতিচারণ এবং ওনার কবিতা পাঠের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব যারা শোনেননি, প্রথম পর্বের লিঙ্ক এই পোস্টের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আজকের পর্বে আবার বাবার স্মৃতি ঘুরে দেখা, বাবার কিছু কবিতা শোনা এবং আমি বাবার কবিতার খাতা নিয়ে আজকে বসেছি বইয়ের পাশাপাশি। বাবার কবিতার খাতায় কিছু গদ্যও রয়েছে। তো সময় যদি আমাদের থাকে তাহলে একটি গদ্য পাঠ করারও ইচ্ছে আছে। গত পর্ব শোনার পর অনেকেই আমার বলেছেন বাবার একটি খুব জনপ্রিয় কবিতা ছিল, অনেকে তার ক্যাচ লাইনটা মনে রেখেছেন, ডুগডুগি ডুগডুগ। ওই ডুগডুগি ডুগডুগ কবিতাটা কেন পড়লি না, বা অনেকে বলেছেন ওই ডুগডুগি ডুগডুগ কবিতাটা আবৃত্তি কর, ওটা শুনতে চাই। আমরা এই কবিতাটা খুব শুনতাম। এইটি এই কবিতাটির নাম ভাংরা এবং এটি একটি অনুবাদ কবিতা। পাঞ্জাবি কবি অমৃতা প্রীতমের কবিতা বাবা অনুবাদ করেছিলেন এবং এই কবিতাটি খুবই সেই সময় জনপ্রিয় হয়েছিল। এবং বইয়ে এই কবিতাটি নেই, কারণ বইয়ে সবকটি মৌলিক কবিতা রয়েছে। এটি যেহেতু অনুবাদ কবিতা, সেই জন্য কপিরাইট সংক্রান্ত জটিলতায় যেতে না চেয়ে বাবা এই কবিতাটি রাখেননি বইয়ে। তো আজকে শুরু করব ওই কবিতাটা দিয়ে। বাবার খাতা 1962 সাল থেকে বাবা এই খাতায় কবিতা লিখছেন এবং শেষ ডেটেড এন্ট্রি আমি পেয়েছি এখানে 2002-এ। যদিও বাবা 2019 অব্দি লেখালেখি চালিয়ে গেছেন, সংখ্যায় কম হলেও মানে মাঝে মাঝে কিছু লিখতেন। 2019-এর একটি ডায়েরি এন্ট্রি সম্প্রতি আরেকটি খাতায় আমরা পেয়েছি, ওটি সম্ভবত বাবার নিজের হাতে লেখা শেষ কিছু। শুরু করছি আজকে বাবার এই কবিতাটাই দিয়ে। অনুবাদ কবিতা ভাংরা, অমৃতা প্রীতম, মহিলা পাঞ্জাবি কবি, জন্ম 1919। তোমাকে দিয়ে এসো সোনার কানের দুল, ডুগডুগি ডুগডুগ। এখন আমি তুমি ক্ষেতের রাজা রানী, ডুগডুগি ডুগডুগ। ভুট্টা আমার পাকা, ফলন যাবেই দেখা, ডুগডুগি ডুগডুগ। তাঁতের টানা পড়া, সাকচা রেশম ভরা, ডুগডুগি ডুগডুগ। গমের যত মাথা বলছে মাঠের কথা, ডুগডুগি ডুগডুগ। ভরবে হাতের পাতা, চাপাটি সব মিঠা, ডুগডুগি ডুগডুগ। সবুজ সুটির ডাকে কাস্তে ছোঁবে তাকে, ডুগডুগি ডুগডুগ। টেকসই সব ইটে তুলবো আপন ভিটে, ডুগডুগি ডুগডুগ। এটি 22শে আগস্ট 1968 সালে এটি অনুবাদ করেছিলেন বাবা। 1962-র ডায়েরি এটি, মানে বাবা তখন সদ্য টিনেজার হয়েছেন। সেই সময় থেকে প্রায় 60 বছর এই খাতায় লিখে গেছেন। হয়তো তার পরে অনেকগুলি কবিতার ডেটেড এন্ট্রি নয়, এবং খাতাটি এখনো আর কি আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। আমার নিজের কবিতার খাতাটা হারিয়ে গেছে, আমি এতবার বাসা বদল করেছি। আমার ছোটবেলা থেকে লেখা যাবতীয় কবিতা যেই খাতাটাই ছিল সেটি আর এখন খুঁজে পাওয়া যায় না। গদ্যের কথা বলছিলাম, একটি এই গদ্য লেখাটি পড়ি। এটি 29শে জুন 2002 সালে বাবা লিখেছেন রত্নাকর কথা। এটি একটি মজার একটা ছোট গল্প, অসমাপ্ত। এটি হয়তো আরও বড় করার ইচ্ছে ছিল। যেই 3টে চ্যাপ্টার লিখে গেছেন সেগুলি আমরা পড়ি। ঠাকুরদা আদর করে নাম রেখেছিলেন রত্নাকর। ঠাকুমা শুনে বলেছিলেন, এ কি নাম রাখলে, এ তো দস্যুর নাম। ঠাকুরদা বলেছিলেন, না না, ও বড় হয়ে খুব নাম করবে। ভবানীপুরে যদুবাবুর বাজারের কাছে রত্নাকরদের পৈতৃক বাড়ি।
এক রবিবার সকালে বারান্দা দিয়ে তাকিয়ে রত্নাকর দেখল এক বৃদ্ধ ভদ্রলোক ছাতা মাথায় দিয়ে বেছে বেছে কদু কিনছে। হঠাৎই রত্নাকরের মাথায় এলো একটা লাইন, ছাতা মাথা বাবু যদু, বেছে বেছে কেনে কদু। এই দুই লাইন রচনা করে তার এত আনন্দ হলো যে সে চেঁচিয়ে চেঁচিয়ে এই দুটো লাইন বারবার বলতে লাগলো। এখন এই চিৎকার ভদ্রলোকের কানে ঠিকই গেল। তিনি রাগে গজ গজ করতে করতে রত্নাকরের বাবার কাছে নালিশ করলেন। ভদ্রলোকের সামনে রত্নাকরের পিঠে দু ঘা পড়ল। স্কুলে সে অঙ্কে বরাবরই কাঁচা। যে হ্যাঁ, মানে কবিতা অঙ্কে কেন কাঁচা হয় বলুন তো? মানে কবিতাও ভালো লেখেন এবং অঙ্কেও খুব ভালো, এরকম কোনো উদাহরণ আপনাদের জানা আছে? তাহলে আমার একটু জানাবেন। স্কুলে সে বরাবরই অঙ্কে একটু কাঁচাই ছিল। সেদিন স্কুলে পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে, ও অঙ্কে উতরোতে পারেনি। অঙ্কের মাস্টার দয়াল স্যার মনের দুঃখে রত্নাকর ক্লাসে বসে লিখল, দয়ালবাবু দয়ার শরীর এবং অনেক পুণ্য, পরীক্ষাতে আমার খাতায় ফি বারে দেন শূন্য। এই শূন্যের আগে যদি বসান একটি পাঁচি, বাবার কাছে হাতের মারের থেকে একটু তবে বাঁচি। একটা আলগা কাগজে তারপরের শব্দটা আমি পড়তে পারছি না, বসে এটা লিখছিল। তাদের ক্লাসের মনিটর অনিমেষ অমনি কি লিখলি বলে ওর কাছ থেকে লেখাটা নিয়ে নিল। দিনের শেষে লেখাটা ফেরত নিতে গেলে মনিটর বলল কাল পাওয়া যাবে। এর ফল হলো মারাত্মক। পরের দিন চাপরাশি এসে ক্লাস থেকে তাকে হেড স্যারের কাছে নিয়ে গেল। হেড স্যার সিংহের মতো গর্জন করে বললেন, হতভাগা, টেনে তোমার কান ছিঁড়ে নেব। স্কুলের টিচারের নামে রম্য কবিতা লেখা হয়েছে। অনেক কষ্টে রত্নাকর হেড স্যারকে বোঝালো যে অঙ্কে খারাপ নম্বর পাওয়ায় সে নিজের মনে এই কবিতা লিখেছিল। কোনো টিচারকে অপমান করার ইচ্ছা তার ছিল না, আর স্কুলের বোর্ডে সে নিজে এই লেখা লিখেইনি। সে যাত্রা হেড স্যারের বেতের হাত থেকে সে রক্ষা পেল। এইটুকু আছে, হয়তো এটি আরও বড় করার ইচ্ছে ছিল পরে। আর একটি লেখা পড়ি খাতা থেকে, তারপরে আবার আমরা বইয়ে চলে যাব। এই খাতার শেষ যে লেখাটাই পাচ্ছি সেটি পড়ি। শালিক নামা। এক শালিকে দুঃখ অপার, দুই শালিকে আনন্দ হাতছানি, তিন শালিকে তোমার চিঠি পেলে গল্প কথার গল্প অনেক বুনি, চার শালিকে খেলনা, পাঁচে রূপো, ছয় শালিকে সোনা, সাত শালিকে গোপন কথা বলবো না। আগের দিন একটি কবিতার কথা বলেছিলাম, কবিতার নাম জনম জনম, এবং বলেছিলাম এই কবিতাটি থেকে আমি একটি গান বানানোর চেষ্টা করেছিলাম। তখন একটি গানের দল ছিল আমাদের। তো ব্যান্ডের গান যেরকম হয় আর কি, আমাদের গানগুলিও তখনকার 90-এর দশকের ব্যান্ডের গান যেরকম হতো আমাদেরগুলিও সেরকম ছিল। বাবা কবিতাটি লিখেছিলেন সেটি ছিল জেন্ডার নিউট্রাল। এবার আমি গান বানানোর সময়, কবিতাকে গীতিময় করার সময় আমি কি করেছিলাম, কবিতাটি একটি মহিলার দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম, মানে একটা উইমেন পয়েন্ট অফ ভিউ থেকে কবিতাটি লেখা হয়েছিল। গানটি হলো রণজয় নামে এক যুবককে নিয়ে। রণজয় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং একসময় সে নিখোঁজ হয়ে যায়। এটি গানের প্রেক্ষাপট, এবং যিনি গানটি গাইছেন এই যুবতী, ইনি রণজয়ের বন্ধু অথবা বান্ধবী ছিলেন। তিনি ওনার স্মৃতিতে গানটি গাইছেন, এবং আমাদের ব্যান্ডের একজন যিনি মহিলা লিড সিঙ্গার ছিলেন তিনি গানটি গাইতেন, কথা ও সুর আমার ছিল। তো আমি আজকে কোনো যন্ত্রানুসন্ধান ছাড়া একদম খালি গলায় দু লাইন চেষ্টা করছি। দিন বদলানোরই ঝোঁকে ভেঙে আমার স্বপ্নকে চলে গেলে তুমি আমায় একাকী করে,
জনতারি সমাহারে কৃষ্ণচূড়া কাঠ ভরে নীল গাঢ় নীল রুমালেরই ছায়া রে রণজয় রণজয় আজি তোমার কথা কেন বারে বারে মনে হয় রণজয় রণজয় আজি তোমার কথা কেন বারে বারে মনে হয়। এরকম ছিল গানটি। 1969 সালে বাবা স্কুল পাস আউট বালিগঞ্জ গভর্নমেন্ট, এবং 70-এর দশকের ওই অশান্ত সময় পুরোটাই বাবার কলেজ জীবন কেটেছে। এবং বাবার একাধিক বন্ধু তখন নকশাল আন্দোলনে যুক্ত হয়েছিলেন, এবং বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন যিনি পুলিশের গুলিতে নিহত হন, নকশাল নেতা ছিলেন। বাবা ওই মৃত্যুটা বাবাকে খুব আঘাত করেছিল, মানে বেশ অনেক বছর পরেও বাবা আর কি ওনার কথা বলতেন, ওই স্মৃতি, ওই যন্ত্রণার স্মৃতি ঘুরে ফিরে আসতো ওনার কথায়। আমার লেখা উপন্যাস ভিশনস অফ আ সামার পাস্ট, ওই উপন্যাসে আমি আমার পরিবারের 5 পুরুষের আদলে 5টি চরিত্র গড়ে তুলেছিলাম, একই পরিবারের 5টি প্রজন্ম, এবং কালের বহময়তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ যেইভাবে দিক পরিবর্তন হয়েছে, এই 5 প্রজন্ম যেন সেই মানে ভারতবর্ষর ইতিহাসকে কোথাও না কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করে। তো সেইভাবেই আমি উপন্যাসটি গড়ে তুলেছিলাম। একটি আর কি ম্যাজিক রিয়েলিজম জনারের একটি উপন্যাস ছিল। এই উপন্যাসে বাবার আদলে গড়ে তোলা যেই চরিত্রটি দিবাকর সেন, এই দিবাকর সেনকেও আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র করেছিলাম, এবং দিবাকর সেনও পরবর্তী জীবনে ব্যাংক কর্মচারী ছিলেন। কিন্তু দিবাকর সেনের মানে বাবার অন্য যে পরিচয়টি ছিল কবি এবং লেখক হিসেবে, দিবাকর সেনকে আমি উপন্যাসের ক্রিকেটার বানিয়েছিলাম। তো যেই ক্রিকেট খেলতে দিবাকর খুব ভালোবাসতো, সেই একই ক্রিকেট পিচের উপর ফেলে ওনার বন্ধুকে আর কি পুলিশ হত্যা করবে, এরকম একটি দৃশ্য ছিল তো আমার গল্পে। তো এইগুলোই আর কি, মানে কবিতা তো মূলত উঠে আসে যন্ত্রণা থেকে, আক্ষেপ থেকে, না পাওয়া থেকে। তো এই যন্ত্রণার স্মৃতিগুলি থেকে হয়তো বাবা অনেক কবিতা, অনেক লেখার রসদ আহরণ করেছিলেন, এটি আমার মনে হয়। যেটা আমরা বইয়ে ফিরি, বইয়ে আরও কিছু কবিতা বলতে চাই আজকে। মেলার থেকে মাটির ফুলদানি, কাঠের ঘোড়া এনেছি সব কিনে, দুটো ঠোঁট তবুও অভিমানে, কিসে যে তোর তুষ্টি রাজরানী, এখানে আয় পুতুল খেলা দেখি, কাগজ কুচি রাঁধ না উপহাসে, তোর হাসিতে ফুটলে কোনো কুঁড়ি, আমার হাতে আলোর ছোঁয়া আসে, উর্মি তোকে দেখলে ডর লাগে, তোর দেয়ালা বোঝাই আজও ভার, সোহাগ ভরে যতই ডাকি কাছে, ছুটে পালাস 13 নদীর পার। এখানে দেখবেন উর্মি তোকে দেখলে ডর লাগে লিখেছেন বাবা, ভয় লাগে লেখেননি। আমার মনে হয় এটা ছন্দময়তার জন্য, ছন্দের মাত্রা যাতে ঠিক থাকে, এবং আমার ধারণা এটা বাবার কোনো এক ভ্রাতুষ্পুত্রীর কথা ভেবে এই কবিতাটা লেখা। পরবর্তী কবিতা যাযাবর। মলিন দিনের ছায়া, বিকেলের আলো, বারবার কেঁপে ওঠে নিথর প্রহরে, পাখির বাসায় খড় ছড়ানো পালক, আকাশে ভাসিয়ে বুক, তারা যেন চলে গেছে দূরে। ছায়া কাঁপে। রাত্রি গভীর, অতন্দ্র অক্ষরে, তবুও তারারা জ্বলে, সময় নিথর, পৃথিবী অবশ দেহ, ঢাকে হিম বলকলে, ছায়ার অতলে আরও এক ছায়া কাঁপে, অন্ধকারের ঢেউ, অবচেতনের অচেনা সড়ক বেয়ে পরাঘাত করে কেউ। পরবর্তী কবিতা পাকদণ্ডী। সারাদিন ধরে ঘুরে ঘুরে আমি উঠছি কেবলই উঠছি, উপরে চড়াই নিচে উতরাই, দুধারে পাহাড় যেদিকেই চাই, সারাদিন ধরে সারা রাত ধরে পাকদণ্ডীর পথে পথে ঘুরে উঠছি উপরে উঠছি। এই কবিতাটি, পরবর্তী কবিতাটি আমার খুব প্রিয়।
এটির শেষ যেভাবে হয়েছে, যেই জায়গায় গিয়ে শেষ করেছেন বাবা, সেটি আমার খুব ভালো লেগেছিল। মাঝে 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 নুপুরের স্বর দারুণ নিটোল হয়ে বারবার বেজে বেজে ওঠে। ঘাসের বুকের থেকে শিশিরের মতো ভাসে প্রিয় অনুভূতি। বহুদূর থেকে কেউ যেন ডেকে ওঠে চেনা নাম ধরে। বাতাসের স্রোতে তার ভাষা কিছু বুঝি, কিছু বুঝি না। যেন এই পৃথিবীর বুকে অমরাবতীর মতো কোনো স্থান আছে। মাঝে মাঝে মনে হয় তুমি আছো কাছে। আরতি। শুধু একবার কাছে ডাকো, ভালোবাসো। ঊষর জমির বুকে দেখবে জমেছে শস্প। শ্যামল লতা শরীর আবেশে সুখে বাতাসের স্রোতে কাঁপে, ভানে স্থবিরতা। একবার ভালোবাসো। নদীর গভীরে মাছের মুখ থেকে দেখবে ঝরে ঝরে পড়ে হাজার হাজার অতুল রত্নরাশি। শুধু একবার কাছে টানো, ভালোবাসি। আরেকটি প্রিয় কবিতা শোনাই, কেউ কি। এই কবিতাটির নাম কেউ কি। শাহী চসম দিলবাহারের ফাঁকে এখন বারে ঘাস। গোলাপ বন অবহেলায় ভরা, জনলা পোকা ডাঁশ ফুলের বুকে করছে ওড়াউড়ি। সময় গেছে ঝড়ি, কৃতাঞ্জলি হাতের ফাঁকে ফাঁকে, চিরজীবন কেউ কি মনে রাখে। পরবর্তী কবিতা, এটি মানে বাবারা চার ভাই বোন ছিলেন, দুই বোন ছোট বাবার থেকে। তো আমার মনে হয় এটি কোনো এক বোনের বিয়ে হয়ে যাওয়া, তখন দাদার মনের মধ্যে যে চলে সেই একটি অনুভবের জায়গা থেকে বাবা লিখেছেন এই কবিতাটি। কেমন আছিস, কেমন আছিস অনুপমা বিয়ে করার পর? এখানে সব এলোমেলো, বাবা ভীষণ একা। বাজার থলে তাস প্যাকেটে সময় কাটে তার। রান্নাঘরে মায়ের সংসার, লঙ্কা ফোড়ন চোখের জল। তোর কথা মনে হয়, হয়তো অকারণে। পোষা কুকুর খাঁচার টিয়ে মুষড়ে গেছে বড়, রাগ আরে না আর। আমরা সবাই যথারীতি অফিস কাছারিতে, বিকেলবেলা ঘরে। আছিস ভালো অনুপমা নতুন সংসারে? দ্বিধা। গাছের কোটরে কেন হাত দেবে? ওখানে সাপের বাস, দারুণ সর্বনাশ। হতো যে যদি না যেতাম অকুস্থলে। এই কটি কথা বলে হিতৈষী আর প্রাজ্ঞ আমার নিছক অর্বাচীন ভেবে নিয়ে প্রতিদিন চেনায় সাপের নানাবিধ জাত এবং বর্ণরাজি। বস্তুত বড় পাজি, এদের বিষয়ে চিরদিন তুমি থেকো কিছু সাবধানী। অথচ আমি তো জানি গাছের কোটরে আছে যে আমার সুরভিত বহু স্মৃতি। কাল নাকিনীর ভীতি তা থেকে আমায় রাখবে এখনো অনেক অনেক দূরে। চিঠি। নীল সংকেতে পাঠিয়ে দিয়েছি চিঠি, প্রাপ্তি স্বীকার করো। তুমি চলে গেলে অমনি কথার মালা এক রাস হয় জল। বাগানে ফুটেছে গুচ্ছ কয়েক ফুল, নানান রঙের খেলা। বড় সুসময়, তুমি তবু বহু দূর, দিন বয় হেলা ফেলা। পাখির খাঁচার মেরামত দরকারি, তুমি জানো কারিগর। সব কিছু পেয়ে তবুও অপূর্ণতা, শূন্য কে করে ঘর। হতাশা পরের কবিতার নাম। আমার কাছে যদি আসতে পারো নদী, জানিয়েছিল পাবেই পাবে জল। যখন দিশাহারা আমার শুকতারা তোমায় ঠিক চিনিয়ে দেবে পথ। তিয়াস ভরে তাই নদীর কাছে যাই, হায়রে নদী ফিরিয়ে নেয় মুখ। আকাশ শুকতারা গ্রহণ মেঘে ঘেরা, কোথায় আলো, কোথায় সেই জল। তোমার জন্য। তোমার হাতের আলতো টানে যখন আমায় সামনে ধরো, রাতগুলি হয় নকশি কাঁথা, দিনগুলি কি মহত্তর। তোমার চোখের জলসা ঘরে তারার আলো রোশন দেখি। দাদরা গজল ঠুংরি গানে বেড়ায় উড়ে হাজার পাখি। যুবতী বলে,
যুবতী বলে, ওগো আমার প্রিয়, তুমি আমার পরম রমণীয়। আকাশ ছোঁয়া নিবিড় নীল মদে যে দোলা টাপে উছল নদী নদে, আমাকে তার আভাসটুকু দিও। নিথর রাত, বালুঘড়ির ফাঁকে সময় ঝরে, কখন অপলকে রাতের শেষে আবার দিন আসে। যেসব কথা আতর হয়ে ভাসে, আমায় তার সুরভি দিও প্রিয়। কখনো দিন ঊষর জলহীন, বালুটা ঝড়, পাচার আশা ক্ষীণ, টালমাটাল তবুও হেঁটে পথ হাজার ক্রোশ নতুন জনপদ, আমায় তুমি ধরণী করে নিও। এবার দুটি কবিতার সিরিজ পড়ছি। এই দুটি সিরিজ বাবা লিখেছিলেন। একটির নাম তিন নায়িকা। এখানে তিন নায়িকার একজন হলেন রাধা, একজন হলেন দময়ন্তী এবং 3 নম্বর ইস্কাবনের রানী। তিন নায়িকা আগে পড়ি, তারপরে পরের সিরিজটির কথা যাব, সেটির নাম সহজিয়া। তিন নায়িকা রাধা। কাননে কাননে কুসুমের টানাটানি, কুঞ্জে কানুর বাঁশি, সাধ্যাতীত যে এখন ঘরেতে থাকা, যাই জল নিয়ে আসি। দ্বৈত আমার তাকে কাছে পেলে পরে মাদকতাময় সুখ, প্রতি রোমকূপ কাঁপে সেই কথা ভেবে, রক্তাভ সারা মুখ। প্রতিবেশিনীরা বৃথা করে রঞ্জনা, অকারণ বিদ্রুপ, সব কিছু সই শুধু তার কথা ভেবে নয়ন মোহন রূপ। ভাসে পুনরায় আকুল বাঁশির টান, যমুনায় ওঠে ঢেউ, এ মধুর ডাকে জড়বৎ নিশ্চুপ, এমন আছে কি কেউ? দময়ন্তীর প্রতি। প্রিয়তমা আজ তোমার স্বয়ংবর, প্রাসাদ নগরী ভরা অনুপম সাজে, মণি মাণিক্য বর্ণের সমারোহ, বিষাদের ছোঁয়া তবু কেন মনে বাজে। বঙ্গ এবং কলিন্দ্র অধিপতি বড় সজ্জন, ঈষৎ প্রমোদ প্রিয়। মরদ নৃপতি ভয়ানক সম্মানী, গান্ধার রাজ তাতেও করোনা হেয়। লোকমুখে শুনি আরও বিচিত্র কথা, নৃপতির বেশে দেবতার সমাগম। বড় বর্ণিনী এ বিচার বড় রূঢ়, রাজকীয় গুণে কেউ নয় কিছু কম। পলান্নে ছিল গুরুতম ব্যঞ্জনা, বিশেষ তাহার অভিনব নির্মিতি। জানি দেবে মালা অনুত্তমের গলে, হায় তবু কেন এই সংশয় ভীতি। 3 নম্বরে তৃতীয় নায়িকা ইস্কাবনের রানী। গভীর রাত্রে ওখানে কে, দেখি দেখি, জড়বৎ প্রায় ছবি, চেহারায় যেন পরিচিত মনে হয়, ইস্কাবনের বিবি। বড় বিস্ময় বুদ্ধিতে ধাঁধা লাগে গল্প কথার মতো, এখনো তো তুমি দাঁড়িয়ে রানীর বেশে, কিঞ্চিত বিব্রত। সমস্ত দিন মানুষের সাথে সাথে লীলাময় সঙ্গিনী, গহন নিশীতে সবাই ঘুমোলে পরে, যাকে খোঁজো তাকে চিনি। কি হলো হঠাৎ, দু চোখে বাষ্প জল, দিন যাপনের গ্লানি, বুঝেছি সঠিক, রাত যেন হয় শুভ ইস্কাবনের রানী। পরবর্তী সিরিজে যাব সহজিয়া। আচ্ছা, সহজিয়া 4 অব্দি আছে, এটি 4টি কবিতার সিরিজ। কিছু পাতা আটকে গেছি। সহজিয়া 3 আর 4 এখানে আছে, 1 আর 2 বইয়ে নেই। 3 আর 4 আজ পড়ি, 1 আর 2 খাতায় খুঁজে পেলে পরবর্তী দিন আবার শোনাবো। যত দূরে যাও তিনি রয়েছেন কাছে, কালপুরুষের মতো, রাতের আকাশে তার নীল আলো জ্বলে অবিরল অনাহত। পেরিয়ে হাজার আলোক বছর সীমা, পৃথিবীকে ভালোবেসে তার স্নেহ ঝরে অনু পরমাণু মাঝে, অনায়াসে অক্লেশে। সহজিয়া 4। তিনি এসেছেন এই পৃথিবীর বুকে অসহায় দিন রূপে, এ শীতের রাতে হাওয়ার প্রবল স্রোতে কাঁপে তার দেহ কাঁপে। দু চোখে করুণা ভরা শিশুর মতো কাঁদেন, কাঁদায় তাকে পার্থিব শোক জরা। মানব জীবনে এত দুঃখের রাশি তাকে বিচলিত করে, তিনি এসেছেন আমাদের মাঝখানে, পৃথিবী আলোয় ভরে।
আর দুটি কবিতা পড়ব। প্রথম কবিতা রাজ বলেছিল। রাজ বলেছিল, এ দারুণ শীতে বড় কাঁপি হিহি করে, তাই সব পাতা ঝরিয়ে আমিও যাই অজ্ঞাতবাস। তারপর ফের আবার যখন ফিরে আসে মধুমাস, নিজেকে সাজাই পত্র পুষ্প আর নবকিশলয়। শহরের থেকে লোকেরা অবাক সেই শোভা দেখে চেয়ে। এই প্রান্তরে আমরা কজন একা একা বেড়ে উঠি, কেউ নেই কোনোখানে। কি করে কাটে যে আমাদের শীত, সে কথা কে রাখে মনে। আজকে শেষ করব এই কবিতাটা দিয়ে। এটির নাম অনুভব। তুমি কি জন্মের থেকে সরে যেতে পারো? স্পন্দমান আকাশের বুক চিরে চিরে নিহারিকা জলে নেবে। হাজার হাজার আলোক বছর পার তারাদের আলো আমাদের চোখে ভাসে। হয়তো তাদের দেহ আজ জ্যোতিহীন, জড় ও শীতল, অমর নিয়মে ঘোরে সময় পৃথিবী ইতিহাস। তবু সেই তারার আলোয় গহন তিমির রাতে পথের নিশানা। তাহলে কি তুমিও পারো না? বাতাসে জলের ঘ্রাণ কতদিন পর, তৃষিত মাটির বুকে বৃষ্টির স্নান। তুমি কি স্বপ্নের থেকে দূরে সরে যেতে পারো? বাবার কবি প্রতিভা নিয়ে আমার কিছু বলা সাজে না। বাবার কবিতাই বাবার কবি প্রতিভার পরিচয়। জীবনের বেশিরভাগ সময়টা থেকে প্রায় শৈশব থেকে শেষ দিন পর্যন্ত বাবাকে একটি অসুখের সাথে লড়াই করে যেতে হয়েছে, লড়াই করেছেন। এই অসুখ অনেককে পঙ্গু করে দেয়, অনেককে স্বাভাবিক জীবন থেকে সরিয়ে দেয়। বাবা কিন্তু মনের জোর সম্বল করে প্রতিনিয়ত এই অসুখের সাথে লড়াই করে সমাজে নিজের একটি জায়গা বানিয়েছিলেন। একটি পূর্ণাঙ্গ কেরিয়ার তিনি তৈরি করেছেন ব্যাংক কর্মচারী এবং ম্যানেজার হিসেবে। সংসার জীবনে প্রবেশ করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি তার জন্য যা যা সাপোর্ট দরকার সেগুলি বাবা দিয়েছেন। এবং বাবা অসুস্থ হন। এবার শেষবার যেবারে অসুস্থতা, শেষটা কাটে হাসপাতালে, নার্সিংহোমে। প্রায় 25 দিন নার্সিংহোমে ছিলেন বাবা। 25 দিন ধরে লড়াই করেছেন। এবং আনুষঙ্গিক যে অসুখ সেগুলো কিন্তু অনেকগুলি থেকেই বাবা রিকভার করে উঠছিলেন। মানে মাঝে একটা সময় মনে হচ্ছিল যে উনি রিকভার করে যাবেন, কিন্তু আজন্ম লালিত যে অসুখ ওনার শরীরে, আমার ধারণা সেই অসুখটি যখন আবার ফিরে আসে তখন আবার আনুষঙ্গিক অসুখগুলিকে সে বাড়িয়ে দেয়। এবং অবশেষে এক সময় আর কি সেই অসুখের কাছে আর কি সমর্পণ করতে হয় আমাদের। আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম এবং বাবা বাড়িতেও খুবই সাবধানে থাকতেন, বাইরে প্রায় বেরোতেন না। আমাদের যে ভ্যাকসিনেশন নেওয়ার কথা সেই ভ্যাকসিনেশনও বাবার সম্পূর্ণ হয়েছিল। কিন্তু মৃত্যু তো অপ্রত্যাশিতভাবে আসে, সেইভাবেই এসেছে, বাবাকে হারিয়েছি। কিন্তু বাবার যে কবিতাগুলি, বাবার যে মূল্যবোধ, সেইগুলি পাথেয় করে আমরা এগিয়ে যাব। সেইগুলিকে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। এবং একটি মানুষ চলে গেলে তো সঙ্গে সঙ্গে চলে যান না, একটা ইংরেজিতে যাকে আমরা বলি একটি আফটার ম্যাথ, তার চলতেই থাকে প্রতিনিয়ত। এখনও বাবাকে মনে করি, বাবাকে নিয়েই আলোচনা হয় মূলত। এবং অনেকগুলি কাজ থাকে একটি মানুষ চলে গেলে যেগুলি করতে হয়, সেগুলিও আমরা আস্তে আস্তে করছি। স্বাভাবিক হয়তো আমরা কেউই আর হব না, কারণ আমি যা বলেছিলাম আগের দিন, কিছু কিছু আঘাত তো মেটে না, কতটা বুকে যথাস্থানে রয়েই যায়। সান্ত্বনা দেন সবাই সোশ্যাল মিডিয়ায় বা ফোনে, অনেকে বলেন অনেক কিছু, যে উনি এখন বেটার জায়গায় আছেন, অথবা তোরা স্ট্রং থাক, তোরা ভালো থাক। এগুলি বললে হয়তো নিজের মনকে কিছুটা আর কি প্রশ্রয় দেওয়া হয়, নিজের হয়তো একটু ভালো লাগে যে একজন আঘাত পেয়েছে, তাকে একটু সান্ত্বনা দেওয়া হলো। আমি নিজেও এই একই রকম কথা বলি, কারণ এই সিচুয়েশনে কি আর বলা যায়, এগুলোই বলি, আমি নিজেও বলি। কিন্তু যে আঘাত পেয়েছে তার না, মানে সত্যি কথা বলতে কি, তার আঘাতটা কমে না, তার আঘাত, তার ব্যথা, তার যন্ত্রণা একই জায়গায় থেকে যায়।
সেটি আমাদের সঙ্গী হবে, কিছু কিছু আক্ষেপ, কিছু কিছু যন্ত্রণা নিয়েই আমাদের বাঁচতে হবে। কিন্তু তবু বাবা শিখিয়েছিলেন আমাদের যে লড়াই করতে হবে, জীবনের পথে ভেঙে পড়লে চলবে না। কারণ যে অসুখ বাবার ছিল, সেই অসুখ থাকলে অনেক লোকই হয়তো পুরোপুরি লুটিয়ে যেতেন, মানে কিছুই করে উঠতে পারতেন না জীবনে। তো চোখের সামনে বাবা সেটা দেখিয়ে দিয়েছেন যে যন্ত্রণা সহ্য করে কী করে এগোতে হয়। মানে আমার ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একাধিকবার গ্রেফতার হয়েছেন, একাধিকবার গৃহবন্দী থেকেছেন। তাই যন্ত্রণা সহ্য করা, ব্যথা সহ্য করার শিক্ষাটা হয়তো ঠাকুরদার থেকেই বাবার মধ্যে ঢুকেছিল। বাবাও দাঁতে দাঁত চেপে লড়েছেন সারা জীবন, ভেঙে পড়েননি। আমরা চেষ্টা করব সেই পথে আমরাও যাতে এগোতে পারি। হয়তো সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়, কিন্তু বাবার কথা মনে রেখেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কারণ বাবা খুশি হবেন আমরা লড়ছি এটা দেখলে। আমরা ভেঙে পড়ছি বা হাল ছেড়ে দিলে বাবা খুশি হবেন না। যদি আমাদের দেখতে পান কোথাও থেকে, যদি থাকে, আত্মা যদি অবিনশ্বর হয়, তাহলে যাতে উনি খুশি থাকেন, উনি শান্তি পান, সান্ত্বনা পান, সেইভাবেই পরবর্তী জীবন আমরা নির্বাহ করব। ভালো থাকবেন সবাই। শেষ করলাম আজকে। নমস্কার।